হ্যাঁ, তো শুরু করছি আজকের পডকাস্ট টু। আগের পডকাস্টে কেমন লেগেছে সবাই দেখেছো হয়তো। তো যারা যারা দেখেছো কমেন্টে জানিয়ে। তো আজকের পডকাস্ট এর মেন টপিক থাকবে বিগত 11 বছর ইন্ডিয়া কোনো কাপ পায়নি। এবার 2024-এ এসে ইন্ডিয়া কাপ পেয়েছে, আমরা সবাই জানি। অনেক আনন্দ হয়েছে সবারই, এত বছর পর কাপ পেয়েছে। সত্যি খুব আনন্দের একটা মুহূর্ত, যেটা শেয়ার করা যাবে না। এই নিয়ে আজকের কিছু টপিক, তাছাড়াও আরো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও থাকবে কিছু। তো আমার প্রথম প্রশ্নটা, যে ইন্ডিয়া বিগত 11 বছরে কোনো আইসিসি ট্রফি পায়নি, কিন্তু 2024-এ সেটা সফল হলো। এর পিছনে কতটা স্ট্রাগল ছিল, কতটা তাদের খাটতে হয়েছে, কতটা তাদের পরিশ্রম করতে হয়েছে বলে তোদের মনে হয়? ফার্স্ট অফ অল তো আমি অসংখ্য কংগ্রাচুলেট করতে চাই ইন্ডিয়ান টিমকে যে এত বছর পর আমরা একটা আইসিসি কাপ পেলাম। মানে অনেক বছর ধরে আমরা চেষ্টা করেছি। লাস্ট আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি 2007 সালে, প্রায় আফটার 70 ইয়ার্স। তারপর আমরা কাপ পেলাম। আর আইসিসি ট্রফি বলতে গেলে 11 বছর পর পেলাম। আই থিঙ্ক, আমার যা মনে হয় 11 বছর পরেই আমরা পেলাম। তো ইন্ডিয়া আগাগোড়াই আইসিসি টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করে এসেছে, বাট প্রবলেমটা হচ্ছে এটাই যে নকআউট স্টেজে এসে ইন্ডিয়ার পারফরমেন্সটা তুলনামূলক কোথাও হয়তো নার্ভাস হয়ে যায় বা কোথাও কিছু প্রবলেম আমরা দেখতে পাই। প্রত্যেকবার দেখে এসেছি, যেমন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে 2022 সালের কথা বলছি। 21-এ তো খুব একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি, কারণ 21-এ তো সেমিফাইনালেও ইন্ডিয়া পৌঁছাতে পারেনি, সেটা আমি বাদ দিলাম। 2022-এ সেমিফাইনালে পৌঁছেছে। 2023-এ ওডিআই ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়া ফাইনাল অব্দি পৌঁছেছে, বাট কাপ পায়নি। তার কারণ কিছুটা হয়তো নার্ভাস হয়ে গেছে বা কিছুটা হয়তো পারফরমেন্স, লাক ফ্যাক্টরও ডিপেন্ড করে এখানে। আর ডাব্লিউটিসি ফাইনালেও আমরা দেখেছি ইন্ডিয়া ফাইনাল এসেও হেরেছে। সো এটা আমি বলবো ইন্ডিয়ার পারফরমেন্স যথেষ্ট ভালো। কোনো কারণে হয়তো লাক ফ্যাক্টরটাও ম্যাটার করে এখানে, আর কোনো কারণে নকআউট স্টেজে হয়তো একটু নার্ভাস হয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তো আমার মনে হয় না ইন্ডিয়ান টিম খারাপ খেলেছে বিগত 11 বছরে। ইন্ডিয়ান টিম উল্টা আরো ভালো পারফরমেন্স করে গেছে, আরো টিমটা আরো ইমপ্রুভ করেছে। বিগত 11 বছর আর এখনকার টিম যদি তুমি দেখো, ইন্ডিয়ান টিম এখন অনেক ভালো আর ভালো পজিশনেও আছে বাকি টিমের তুলনায়। আবার আমি এটাই বলতে চাই যে, হ্যাঁ, এটাই বলতে চাই যে অনেক 11 বছরের যে আমাদের যে কাপ পাওয়ার যে একটা যেটা কি বলে আশা আকাঙ্ক্ষা যেটা রয়ে গেছিল, সেটা এতদিনে পূরণ হলো। তো এটাই আমি বলবো। একদমই তাই। তো দীপ্তেশ, তুই আমাকে একটা কথা বল, ইন্ডিয়ার এই যে ব্যর্থতা ছিল, এত 11টা বছর ছিল, এখন আমরা সেটা বলতে পারি না যে ব্যর্থতা, কারণ এখন সফল হয়ে গেছে। এর পিছনে কি শুধু ক্যাপ্টেন্সি দায়ী ছিল, মানে ক্যাপ্টেন্সি কারণ ছিল, নাকি মেন্টার বা কোচ এদেরও কিছু ভূমিকা ছিল, বা টিমের আদার্স যা প্লেয়ার ছিল তাদেরও কিছু ভূমিকা ছিল? ওর কি মনে হয়? আমি একটা কথাই বলবো যে সবচেয়ে বড় যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে মেন্টালিটি। কারণ একটা টিম যখন বেস্ট টিম হয়, সেই টিমটা যতবার নকআউটে যাচ্ছে, সে নকআউট পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করছে, অ্যান্ড নকআউট পে এসে বারবার সে ব্যর্থ হচ্ছে। এর মানেটা হচ্ছে তাদের টেকনিক বা তাদের মধ্যে কোনো প্রবলেম নেই, তার মেন প্রবলেম ছিল তাদের মেন্টালিটি। সেই মেন্টালিটিটা 2024-এ শেষ হলো। আমাদের মধ্যে একটা মেন্টালিটি আছে যে আমরা যখন চাপে পড়ে যাই তখন সেটা লড়তে পারি না, ঠিক আছে, আমরা তখন ভালো করে পারফর্ম করতে পারি না। সেই জিনিসটা ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছিল। একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে টিমের মধ্যে পার্টিকুলার কোনো একটা প্লেয়ার নির্ভরতা। 2019-এর মধ্যে রোহিত শর্মা কিন্তু একাই পুরো গ্রুপ স্টেজ দারুণ খেলেছিল, সেমিফাইনালে এসে পারলো না। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপেও সেম খেললো, বিরাট কোহলি খুবই সুন্দর খেললো, শ্রেয়স আয়ারও ভালো খেললো, রোহিত শর্মা ভালো খেললো। সেই টিম কিন্তু, হ্যাঁ, বিরাট কোহলি কিছুটা ভালো খেলেছে ঠিক আছে, কিন্তু টিম সেরকম খেলতে পারেনি নকআউটে এসে। এর থেকে এটাই প্রমাণ হয় যে পার্টিকুলার, হ্যাঁ, বোলাররাও সেইভাবে বোলিং করতে পারেনি, উইকেট নিতে পারেনি। এর থেকে এটাই প্রমাণ হয় যে পার্টিকুলার কোনো প্লেয়ারের উপর আমরা প্রচণ্ড নির্ভর ছিলাম, যেটা 2024-এ ভেঙেছে। এই জন্য আমি বলবো যে কোনো মেন্টার, কোচ বা ক্যাপ্টেনের দোষ নেই, অ্যাকচুয়ালি দোষ হচ্ছে মেন্টালিটি। সেই মেন্টালিটির জন্যই আজকে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমার তো সেটাই মনে হচ্ছে। একদমই, একদম, একদম। তো আমি বিষ্ণুর কাছে আরেকবার আসবো, যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে আগে বা পরে আমরা দেখলাম যে
এরপরে হয়তো আমরা তাদের দেখবো না, মানে সত্যি এটা মানে বলতেও আমাদের কষ্ট হচ্ছে যে রোহিত শর্মা বিরাট কোহলির মতো প্লেয়ার যদি, তো 2024-এর T20 আগে আমরা জানতাম না যে তারা T20 থেকে ছেড়ে চলে যাবে, যে লাস্ট হবে। 2024-এর T20 তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে তো বিরাট আর রোহিতের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট ছিল আমার যেটা মনে হয়, কারণ তারা সেটা ডিসাইডই করে নিয়েছিল যে এটা আমাদের লাস্ট টুর্নামেন্ট, আমাদের আমাদের 100%-এর থেকেও বেশি যেটা আমাদের কেপেবল সেটা আমরা যেন দিই, যেটা রোহিত শর্মা শুরুর ম্যাচ থেকে দেখিয়ে দিয়েছে। রোহিত শর্মা, হ্যাঁ বিরাট কোহলি পারফরমেন্স করতে পারেনি সেটা ঠিক, বাট বিরাট চেষ্টা করছিল, পারেনি। পিচ আমরা নিউ ইয়র্কের পিচ আমরা দেখেছি, কেউ কোনো এমন এত ভালো ব্যাটসম্যান নেই যে মানে কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি নিউ ইয়র্কের পিচে, খুবই খারাপ পিচ ছিল। তো ফালতু মানে বিরাট কোহলিকেও যে ব্লেম করা সেটা আমাদের একদম উচিত হবে না, কারণ কোনো ভালো ব্যাটসম্যানই কেউ পারফর্ম করতে পারেনি। খালি বিরাট কোহলি না, অনেক বড় বড় ব্যাটসম্যান আছে যে পারফরমেন্স করতে পারেনি। তো হ্যাঁ, এখন ওয়েস্ট ইন্ডিজের পিচ গুলোতে বিরাট আস্তে আস্তে ফর্মে আসা করেছিল, বাট স্টার্টটা পেয়েছিল, বাট বড় ইনিংসে কনভার্ট করতে পারেনি, যেটা আমরা ফাইনালে দেখেছি। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ যেটা ফাইনালে, যেটা আমরা দেখেছি নিজের ইনিংসটাকে বিরাট কোহলি কি করেছে, মানে প্রথম দিকে আমরা যেটা নোটিস করেছি বিরাট কোহলি শুরুতে বহুত অ্যাগ্রেসিভলি ব্যাটিং করার চেষ্টা করেছিল, মানে 16 বলে 30, 16 বলে 15 বলে 40, মানে এরকম করার রান করে মানে ফার্স্ট রান করার চেষ্টা করছিল। বাট ফাইনালে আমরা দেখেছি বিরাট কোহলি নিজের ইনিংসটাকে স্টেবল রেখেছে, যেটা বিরাট কোহলির মেন খেলা। স্টেবল রেখে পুরো ইনিংসটাকে ধরে রেখে টিমকে তার যে একটা সম্মানজনক স্কোর, যেটা পুরো মানে যেটা দরকার 170+ স্কোর, সেই স্কোরে নিয়ে গেছে বিরাট কোহলি। হ্যাঁ মানে 170 পর্যন্ত নিয়ে যায়নি ঠিকই, বাট হ্যাঁ তার একটা ভালো একটা ওই স্টেজে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়ে বিরাট কোহলি আউট গেছে। সিমিলারলি বলবো রোহিত শর্মা এত অসাধারণ ব্যাটিং করেছে অস্ট্রেলিয়ার এগেন্স্টে, সেটা সবাই জানে। তো এই দুটো প্লেয়ারকে যদি আমরা ইন্ডিয়ান টিমে অ্যাজ এ টি-20 ব্যাটসম্যান হিসাবে আমরা না দেখি, তাহলে এটা আমাদের কাছে হিউজ লস। রোহিত শর্মা বিরাট কোহলিকে ছাড়া তো কোনো ইয়েই মানা যায় না, সম্ভবই না, কল্পনাই করা যায় না, একদমই কল্পনা করা যায় না। এদের মতো একটা ট্যালেন্টেড ব্যাটসম্যান যদি ইন্ডিয়া মানে বিশাল একটা লস একদিক থেকে বলা যেতে পারে। হ্যাঁ, এখন টি-20 ওয়ার্ল্ড কাপের পর বিরাট কোহলি রোহিত শর্মা দেখছে নতুন কিছু ইয়াং প্লেয়ারদের চান্স দিয়ে, নতুন প্লেয়াররা কেমন পারফরমেন্স করবে তাদের উপর ছেড়ে দিয়েছে পুরোটাই। বিরাট কোহলি যেটা মেনশন করেছে প্রেস কনফারেন্সে না পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে মেনশন করেছে যেটা, তো এটাই একটা রিজন, আর কোনো রিজন আমরা দেখতে পাচ্ছি না। কারণ বিরাট কোহলি এখনো যা খেলে বিরাট কোহলি আগেও কন্টিনিউ করতে পারতো, বাট নিজে ছেড়ে দিয়েছে। সেলফলেস প্লেয়ার এক কথায় বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনই। কারণ সে জানে যে আমি সেটা পারবো না করতে, যখন পারবো না তখন কেন কন্টিনিউ করব, আমার জায়গায় অন্য অন্য আরো ভালো প্লেয়ার সে কন্টিনিউ করবে আর ভালো পারফর্ম করবে। একদমই তাই, একদমই তাই, একদমই তাই, অ্যাবসলিউটলি। ইয়াং জেনারেশনকে চান্স দিতে চেয়েছে ওরা, মানে হ্যাঁ। খুবই একটা ব্রেভ ডিসিশন, আর খুব সম্মান করা উচিত এই ডিসিশনকে আমাদের সবাইকে। একদমই তাই। তো এটা তো গেল জাস্ট 2024-এর T20 ওয়ার্ল্ড কাপ তার আগের কথা। তো আমরা এবার একটু কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করি। যে সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তো কিছু একটা ট্রেন্ডিং এ চলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট এবং ভেন্যু। তো এখান থেকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো যে কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোস্ট বদল হবে, মানে পাকিস্তান থেকে সরিয়ে কোথাও একটা করা হবে শ্রীলঙ্কা বা দুবাই, কারণ ইন্ডিয়া সেখানে পাকিস্তানে যেতে নারাজ, আবার আফগানিস্তানও ইয়ে করেছে। তো এটা কতটা ঠিক বলে তোর মনে হয়, যে কি উচিত, যাওয়া উচিত নয় যে করা উচিত, কি মনে হয়? ভাই অবশ্যই যাওয়া উচিত। শুধুমাত্র একটা আমি সত্যি কথা বলতে হলে আমি একটা কথাই বলতে চাই যে ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়া উচিতই না। ইভেন কি পাকিস্তানের সাথে যে আমরা খেলছি সেটা পাকিস্তানের অনেক বড় ভাগ্য ভালো যে আমরা পাকিস্তানের সাথে খেলছি, কারণ পাকিস্তানরা শুধুমাত্র আমাদের মানে ক্রিকেটের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব সেরকম না, আমাদের পারিপার্শ্বিক যে একটা বর্ডার আছে সেই জিনিসের জন্য কিন্তু আমাদের পাকিস্তানের সাথে আমার মনে হয় না খেলা উচিত। ঠিক আছে, তারপরও ঠিক আছে, আমি পলিটিক্যাল জায়গায় বেশি যাচ্ছি না,
তবে এইটুকু বলতে পারি যে পাকিস্তানে আমার মনে হয় না ইন্ডিয়া যাওয়া উচিত, ইন্ডিয়াকে পুরো ফোর্স করা উচিত যে আমরা পাকিস্তানে খেলবো না, হয় আমরা ইউএইতে খেলবো না হয় শ্রীলঙ্কাতে খেলবো। আর সবচেয়ে বড় কথা ইউএইতে আমরা ভালো খেলতে পারি, কারণ ইউএইতে এর আগে আমরা ম্যাচ খেলেছি 2021-এর, আই থিঙ্ক 2021, 2020, আমার ঠিক মনে পড়ছে না, 2020 2021-এর যে T20 ওয়ার্ল্ড কাপটা ছিল সেটা আমরা পাকিস্তানে খেললাম। এরপরও যে ইউএইতে আমরা আইপিএল খেলেছি, ঠিক আছে। তো আমার মনে হয় না পাকিস্তানে যাওয়া উচিত, আমাদের কাছে অনেক অপশন আছে, ইউই আছে, শ্রীলঙ্কা আছে, সাউথ আফ্রিকা আছে। সাউথ আফ্রিকা যাবে না, বাট তাও বলছি সাউথ আফ্রিকা আছে। তো ডাজন্ট ম্যাটার, আমাদের যাই আসে না, মুদ্রা কথা, আমরা 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 মাথা ঘামাবোই না এতে, ঠিক আছে। আমাদের বোর্ড সবচেয়ে বড় বোর্ড বিসিসিআই, আমাদের যাই আসে না, আমরা যেখানে বলবো সেটা আইসিসি শুনতে বাধ্য। তার একটা রিজন আছে, আমি শুধু শুধু হাওয়ায় কথা বলছি না, তার সবচেয়ে বড় একটা রিজন আছে, সেটা হচ্ছে আমাদের থেকেই কিন্তু ব্রডকাস্টাররা সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। তো আমাদের কথাটা আইসিসিকে শুনতে হবে, এটা একটা বড় রিজন। এই জন্য আমাদের যাওয়াটা উচিতই না পাকিস্তানে, এটা আমি মনে করি। একদমই তাই। সিকিউরিটি রিজন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়া যাওয়া উচিত, এটা আমারও মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। কারণ পাকিস্তান যে খুব একটা সেফ, আমরাও এখানে থেকে বলতে পারছি না যে কতটা সেফ। সে তো অবশ্যই যে যেখানে হোস্ট যে কান্ট্রি হবে সেখানেই করা উচিত, এটাও যেমন ঠিক, বাট সিকিউরিটি রিজনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা দেখা উচিত আইসি। ঠিক আছে, তো এবারে যে কোশ্চেনটা মানে আমি করছি, দুজনকেই করছি, যদি পাকিস্তানে না হয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে হয় তাহলে ইন্ডিয়ার ইম্প্যাক্টটা কি করতে পারে, মানে মানে ইন্ডিয়ার বোলিং হোক ব্যাটিং হোক সেক্ষেত্রে কোনো কি প্রভাব পড়বে, না পাকিস্তানের হলে সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে, কি মনে হচ্ছে? ইন্ডিয়ার ইম্প্যাক্ট ভালো পড়বে। আর যদি শ্রীলঙ্কা দুবাইয়ের মধ্যে, তুই বলতে চাইছিস শ্রীলঙ্কা দুবাইয়ের মধ্যে কোনো একটাকে যদি চুজ করা হয় মানে কোথায় বেটার হবে, তাই তো? তো হ্যাঁ, আমার মনে হয় সেটা দুবাই বেশি বেটার হবে। কারণ তার কারণ কি, মানে দুবাইয়ে ইন্ডিয়া অলরেডি খেলে এসেছে অনেক ম্যাচ। দুবাই, আবুধাবি এইসব, শারজা এইসব কন্ডিশনে ইন্ডিয়া অলরেডি খেলে এসেছে অনেক, মানে এর আগে এশিয়া কাপও খেলে এসেছে দুবাইতে। আর আইপিএল তো 1-2 বছর আইপিএল দুবাই হয়েছে আমার যা মনে হয়, 1 বছর কি 2 বছর আইপিএল দুবাইতে হয়েছে। তো দুবাইয়ের ভালো এক্সপিরিয়েন্স আছে ইন্ডিয়ার কাছে, মানে দুবাইয়ের পিচ হিসাব, দুবাইয়ের পিচ কেমন রিয়াক্ট করে কি করে না করে, দুবাইয়ের আই থিঙ্ক ভালো এক্সপিরিয়েন্স আছে। তো আমার মনে হয় শ্রীলঙ্কার থেকে দুবাইটা বেশি ইম্প্যাক্ট হবে। শ্রীলঙ্কা অবভিয়াসলি এশিয়ান পিচ, ইন্ডিয়ার মানে এশিয়ার যে কোনো পিচে ইন্ডিয়ার শুট করে যাবে, নো ডাউট। ইন্ডিয়া যেখানেই যাবে ইন্ডিয়া ভালো খেলবে, সেটা আমরা সবাই জানি। বাট দুবাইয়ের পিচ বেশি বেটার আর বেশি ইম্প্যাক্ট হবে টিম ইন্ডিয়ার কাছে, এটাই আমি বলতে চাই। আর বিশেষ করে কি মনে হচ্ছে এখানে? 100% ইউএই মানে দুবাই, ঠিক আছে। হ্যাঁ, তার সবচেয়ে বড় রিজন যেটা একদমই তাই। পিজা ইন্ডিয়া বলে, আমি ইন্ডিয়া ইন্ডিয়া যা টিম সেখানে যাবে অবভিয়াসলি ভালো খেলবে, লিভাইকের মতো জায়গাতে মানিয়ে নিয়েছিল। সেটা পাকিস্তানি হোক না কেন বা শ্রীলঙ্কা হোক না কেন, অবভিয়াসলি ভালো, এটাতে সবাই আমরা এক থাকবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি আরেকটা নিউজ শোনা যাচ্ছে যে ট্রেন্ডিং এ, যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নাকি পাকিস্তানকে হোস্ট করার জন্য তারা সাপোর্ট করছে, যে পাকিস্তানে যেন ম্যাচগুলো হয় বা চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়। তো তাদের এই মানসিকতাটা তাদের কি মনে হচ্ছে, যে এরকমটার কারণ কি হচ্ছে? আলাদা কোনো পার্সোনাল কোনো কারণ হতে পারে, না জাস্ট তারা নর্মাল সাপোর্ট করার জন্য এই কথাটা? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড দুজনই ইন্ডিয়াকে যে দেখতে পারে না সেটা আমরা খুব ভালো করেই জানি। তারা নানান সময় বিসিসিআইয়ের বিরুদ্ধে নানা রকমের কথা বলে, বিশেষ করে আইপিএল নিয়ে স্পেশালি। এমন অনেক সময় থাকে যখন ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএলের জন্য তাদের প্লেয়ারগুলোকে ছাড়ে না। অস্ট্রেলিয়ানও সেম ব্যবহার করে আমাদের সাথে। কোনো একটা প্লেয়ারকে আইপিএলে যখন আমরা কিনে নিই, বিসিসিআই যখন আইপিএলে যখন কিনে নেয়, তখন মাঝে মাঝে তাদের অ্যাশেজ সিরিজ পড়ে যায় বা অন্য কোনো সিরিজ পড়ে যায়, আমাদের থেকে প্লেয়ার উঠিয়ে নেয়। এর থেকে প্রমাণ হয় যে আইপিএলের প্রতি তাদের বিদ্বেষ প্রচণ্ড আছে। আর বিসিসিআইকে নিচু করার জন্য বিসিসিআইয়ের যে একটা আধিপত্য বিস্তার হয়েছে আইসিসিতে কিছুটা হলেও, সেটা কমানোর জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এরা সাপোর্ট করছে, আমার যেটা মনে হয়। না হলে আর কি রিজন থাকতে পারে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, একদমই। তো এই ব্যাপারে আমি একটা কথা বলে দিতে পারি, বলে দিতে চাই যে যারা পডকাস্টটা দেখছেন বা দেখছেন, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার যে নিউজটা, এটাতে আমরা কোনো সত্যতা যাচাই করিনি, এটা জাস্ট একটা নিউজ, বা এটা হতে পারে যে ফেক বা কিছু, জাস্ট একটা আলোচনার মধ্যে এটা ছিল। তো ঠিক আছে, এটা নিয়ে আমরা জাস্ট একটু আলোচনা করলাম। তো এরপরে আমরা একটু চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা করবো। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া স্ট্র্যাটেজি, গৌতম গম্ভীর মেন্টর হয়েছে, সরি,
গৌতম গম্ভীরকে আমরা অলরেডি অ্যাজ এ কোচ গৌতম গম্ভীর কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে তার টিমের উপর সেটা আমরা অলরেডি দেখেছি আইপিএল এ। মানে এখন আইপিএল এর সাথে ইন্ডিয়ান টিমের আমি কম্পেয়ার করছি, এটা অনেকে হয়তো একটু অন্য নেগেটিভ ইয়েতে নিতে পারে, বাট গৌতম গম্ভীর অ্যাজ এ কোচ আমার মনে হয় খুব ভালো ইম্প্যাক্ট ফেলবে। গৌতম গম্ভীর অ্যাজ এ প্লেয়ার যেমন ছিল, অ্যাজ এ কোচও গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমে ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবে। আর গৌতম গম্ভীর খুব অ্যাগ্রেসিভ মাইন্ডেড। রাহুল দ্রাবিড় একটু ডিফেন্সিভ, রাহুল দ্রাবিড় একটু মানে ঠান্ডা স্বভাবের মানুষ, কিন্তু গৌতম গম্ভীর মানুষটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অ্যাগ্রেসিভ স্বভাবের মানুষ। আর একটু মানে মানে বলে না মানে এক কদম আগে চলে, ওই টাইপের একটা মানুষ, ওই টাইপের একটা চিন্তাধারা গৌতম গম্ভীরের মানুষের কথায় যেটা আমরা দেখতে পাই। তো গৌতম গম্ভীর স্ট্র্যাটেজি সেরকম কিছু চেঞ্জ হবে আমার কিছু মনে হয় না। হ্যাঁ, একটু হয়তো চেঞ্জ হতে পারে ইন্ডিয়ান টিমের স্ট্র্যাটেজি, ব্যাটিং ইমপ্রুভ হোক, ব্যাটিং এ ইমপ্রুভ হোক, ফির বলতে পারো বোলিং এ একটু হালকা ইমপ্রুভ হোক, ফিল্ডিং এর দিকে একটু বেশি ফোকাস করতে পারে। নতুন নতুন কোচ আসার সাথে সাথে নতুন সাপোর্ট স্টাফও আসবে, সেটা আমরা সবাই দেখেছি। এটা এখন ট্রেন্ডও হয়ে এসছে যে নতুন কোচ আসছে তার সাথে সাথে নতুন সাপোর্ট স্টাফও আসছে, যে পুরোনো যে সাপোর্ট স্টাফ গুলো ছিল সেগুলো আর আমরা দেখতে পাবো না। তো হ্যাঁ, গৌতম গম্ভীর ভালো ইম্প্যাক্ট ফেলবে টিম ইন্ডিয়াতে, সেটা আমি বলতে পারি। এখন গম্ভীর এখনো টিম ইন্ডিয়াতে আসেনি, এখন তার স্ট্র্যাটেজি কি সেটা এখনো আমরা ঠিকভাবে বুঝতে পারছি না। এখন শ্রীলঙ্কা সিরিজ হবে, 2-3টা আমরা ট্যুর দেখি, 2-3টা সিরিজ দেখি, মানে তারপর আমরা কিছু একটা ডিসিশনে আমরা আসতে পারি যে গৌতম গম্ভীর এতে কোচ কিরকম হতে পারে। বাট আমার মনে হয় খুব ভালো ইম্প্যাক্ট ফেলবে টিম ইন্ডিয়াতে। ভালো তাই আমরা কলকাতাতে যখন মেন্টার ছিল আইপিএল এ তখনও দেখছি কলকাতা অনেক বছর পর আবার কাপ পেল। এটা সত্যি একটা ভালো কলকাতাতে আসার পর গৌতম গম্ভীর পুরো কলকাতার মানে পুরো মাইন্ডসেটই চেঞ্জ করে দিয়েছে। সুনীল নারিনকে কলকাতা যে ব্যাটিং অর্ডারে খেলাতো, সুনীল নারিন এক মানে কিছু ইম্প্যাক্ট ফেলতে পারতো না কলকাতার হয়ে। সেই সুনীল নারিনকে গম্ভীর যখন নিজের ক্যাপ্টেন্সি মানে যখন গম্ভীর নিজের প্রাইম টাইমে ছিল, সুনীল নারিনকে ওপেন করাতো। সুনীল নারিন কতটা ইম্প্যাক্ট ফেলতো সেটা আমরা সবাই জানি। সেই সুনীল নারিনকে আবার এই লাস্ট আইপিএল এ গম্ভীর মানে যেমন করে মানে পুরোনো টাইমে সুনীল নারিন খেলতো সেরকম সেই ওপেনিং পজিশনে গম্ভীর খেলিয়েছে। তো এটাতেই বোঝা যায় কতটা অ্যাগ্রেসিভ আর কতটা পজিটিভ মাইন্ডেড গৌতম গম্ভীর। আচ্ছা, এরকমই আমরা ইন্ডিয়ান টিমে আশা করতে পারি কিছু একটা। আচ্ছা, অবশ্যই ছবিতে গম্ভীর আমরাও নয় খুব একটা খারাপ খেলবে নয়, আর খারাপ খেলবে না, খেলবে কখনোই খারাপ খেলে না। তো তো চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও আমাদের ইন্ডিয়াই পাবে, এটাই আশা রাখছি। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গৌতম গম্ভীর নিয়ে মানুষ, সত্যি কথা বলতে গৌতম গম্ভীর ইন্ডিয়ান ক্রিকেটের ফার্স্ট এমন কোচ যাকে নিয়ে যার প্রতি এত হাইপ আছে। ঠিক আছে, গৌতম গম্ভীর আগে এমন কোনো কোচ ছিল না যাকে নিয়ে এতটা হাইপ হয়েছে। সো গৌতম গম্ভীর কেমন পারফর্ম করবে, কেমন কোচ হিসাবে সে কীভাবে ইন্ডিয়াকে উপরে নিয়ে যাবে না নিচে নিয়ে যাবে, সেটা একমাত্র গৌতম গম্ভীর জানে আর ভবিষ্যৎ জানে, আমরা জানি না। বাট একটা জিনিস আমি বলতে পারি, একদমই তাই। আমরা তো জাস্ট একটি আলোচনা করছি, গৌতম গম্ভীরকেও আমরা জাজ করতে পারবো না যে সে কিরকম খেলতে করতে পারে। তো অবশ্যই ভালো কিছুটা করবে, এটাই আশা রাখছি। তো এবার যে কোশ্চিনটা তুই বল, যে যদি ধর যে আজকে গম্ভীর কোচ ছিল না, যে রাহুল দ্রাবিড়ই আছে বা অন্য কেউ রয়েছে, তার জায়গায় তার কি স্ট্র্যাটেজি হতো? মানে স্ট্র্যাটেজি তো সেম অবশ্যই হতো না, যে সবার স্ট্র্যাটেজি আলাদা হয়। তো তার নেতৃত্বে কি রূপ হতে পারত স্ট্র্যাটেজি? তাহলে কি আলাদা হতো না, যে অন্য কোনো একই সেম স্ট্র্যাটেজিতেই চলতো সেরকম? আমি রাহুল দ্রাবিড়কে এতদিন যা দেখেছি, তো এরপর আমি এটাই বলতে পারি যে রাহুল দ্রাবিড় কিন্তু ইন্ডিয়ান টি-20-র যে একটা ধাঁচ, ইন্ডিয়ান টি-20-র যে একটা ব্যাপার স্যাপার, সেটা কিন্তু সে খুব ভালো করে বুঝে গিয়েছিল। তার কারণ ওই 8 নম্বরে একটা এমন প্লেয়ার নেওয়া, সে ব্যাটিংও করতে পারে, বোলিং করতে পারে, ইন্ডিয়াতে এগ্রেসিভ মেন্টালিটি, এটা কিন্তু রাহুল দ্রাবিড় খুব ভালো করে জানতো। এবং আমার মনে হয় রাহুল দ্রাবিড় যদি কন্টিনিউ করতো ইন্ডিয়া টিমে, এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়া মানে বুঝিয়ে নিয়ে যেত। কারণ আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, আর টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর এই জিনিসটা কিন্তু আরও মাথার মধ্যে আমাদের এসে গেছে যে এমন একটা টিম আমাদের তৈরি করতে হবে যে প্রথম বল থেকে যেন চালাতে পারে আর শেষ পর্যন্ত যেন ব্যাটিং থাকে, আমাদের মধ্যে যেন কোনো ভয় না থাকে। তো আমার মনে হয় রাহুল দ্রাবিড় অ্যাজ আ কোচ যদি হতো ইন্ডিয়ার জন্য ভালোই হতো। বাট ঠিক আছে, আমরা তো জানি না এখন গৌতম গম্ভীর কীরকম কী বল পারফর্ম করে দেখাবে আমাদেরকে। সো গৌতম গম্ভীরের উপর আমি বলছি না যে কোনো খারাপ আমি কমেন্ট করছি, বাট গৌতম গম্ভীরের উপর ভরসা রাখাটা আমার উচিত, আমি এটুকুই বলবো। হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে গৌতম গম্ভীর অ্যাজ এ কোচ আমরা জানি হয়তো গৌতম গম্ভীর খুব ভালো কোচ হবে, বাট রাহুল দ্রাবিড় যে কোচ
ছিল আমাদের টিমে, রাহুল দ্রাবিড় যতটা ক্যাপ্টেনের ভূমিকা ছিল না টিম ইন্ডিয়াতে, ততটা কোচেরও ভূমিকা ছিল, যেটা মানে আমরা মানে কোচের ভূমিকা দারুণ ছিল। কারণ কি বলতো, মানে লাস্ট আমরা দেখেছি 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, তোমার হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হোক, বা কি বলে 50 ওভার ওয়ার্ল্ড কাপ হোক, মানে একটা প্রাইম পজিশন, মানে একটা ভালো পজিশনে আমরা ছিলাম প্রত্যেকটা টুর্নামেন্টে। তো এখানে তো কোচের ভূমিকা মানে মানে খুবই মানে ভালো বলতে পারো। তো হ্যাঁ, তো ইন্ডিয়া সেজন্য আমরা কখনোই বলতে পারবো না যে ইন্ডিয়া খারাপ করেছে। অবশ্যই রাহুল দ্রাবিড়ের তার ইয়েতেও সে কাপ দিয়ে গেছে, সত্যি খুব এটা ভালো বিষয়। তো ঠিক আছে, তো এবার কোশ্চেনটা হচ্ছে কৃষ্ণদা, তোমার চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত আর বিরাট কে ভূমিকা কতটা, মানে এরা আহ, আমি জানি না যে স্কোয়াডে, এখনো জানি না যে স্কোয়াড হয়নি, যে থাকবে কি থাকবে না, বাট ভূমিকা কতটা বলে তোমার মনে হয়? চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত বিরাট ছাড়া ইন্ডিয়ান টিমকে কল্পনা করা যায় না 50 ওভার ফরম্যাটে, সেটা আমি বলবো। কারণ রোহিত আর বিরাটের যা এক্সপিরিয়েন্স, তা মানে মানে এখনকার ইয়াং প্লেয়ার গুলো অবভিয়াসলি ভালো খেলছে, সবাই ট্যালেন্টেড প্লেয়ার, বাট একবার যদি টিম কোলাপস করতে শুরু করে, টিমটাকে স্টেবল দেয় বিরাট কোহলি। রোহিত শর্মা স্টার্ট দেয়, পুরো টিমকে স্টেবল রাখে বিরাট কোহলি, সেটা আমরা সবাই জানি। তো রোহিত শর্মা বিরাট কোহলির ইম্প্যাক্ট কতটা, সেটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 দেখতে পাবো। আর অবভিয়াসলি এরা দুজন থাকবেই। হ্যাঁ, এবার আমি জাস্ট একটা আইডিয়া শুনবো, যেহেতু আমরা জানি না যে কি হতে পারে স্কোয়াড, দুজনের কাছ থেকেই শুনবো আমি। ফার্স্টে বিশ্বেশ বল, তারপরে কৃষ্ণ বলবো। তো বিশ্বেশ বল, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোর কাকে কাকে মনে হয় যে স্কোয়াডে থাকতে পারে, ইন্ডিয়ার স্কোয়াডে কারা কারা থাকতে পারে? জাস্ট কয়েকটা নাম শুনবো। আমি জাস্ট কয়েকটা ভেবে রেখেছি অ্যাকচুয়ালি নামগুলো। তো সেই নামগুলোর মধ্যে রোহিত শর্মা আমি প্রথম থেকে টপ 11 থেকেই বলছি, ঠিক আছে, যেটা মেন 11, প্রাইম 11 যেটা, রোহিত শর্মা, ঠিক আছে, 1 নম্বরে। 2 নম্বরে শুভমন গিল, 3-এ বিরাট কোহলি, 4-এ শ্রেয়স আইয়ার, 5-এ রাহুল স্ল্যাশ ঋষভ পান্ত। কারণ আমার মনে হয়েছিল ঋষভ পান্তেরও হওয়া উচিত, একটা লেফট হ্যান্ডি যদি এসে যায় মাঝখানে, ইটস ভেরি গুড। বাকি রাহুলও থাকতে পারে। 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ রবীন্দ্র জাডেজা স্ল্যাশ অক্ষর প্যাটেল, 8-এ আমার মনে হয় কি হর্ষিত রানা হতে পারে, কারণ হর্ষিত রানা নাকি ইন্ডিয়া বা শ্রীলঙ্কাতে চান্স দিয়েছে। শার্দুল ঠাকুরের কথা ভেবেছিলাম, বাট আমার মনে হয়েছে হর্ষিত রানার চান্সটা একটু বেশি আছে। 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10-এ সিরাজ স্ল্যাশ আর্শদীপ সিং, এরকম কিছু, আর্শদীপ। আর 11-তে কুলদীপ যাদব। দেখো, যদি পাকিস্তানে ম্যাচ হয়, আমার মনে হয় না কুলদীপ যাদব খেলতে পারে, হয়তো আরেকটা এক্সট্রা কি বলে প্লেয়ার নিতে পারে, না হলে কুলদীপ যাদব খেলা নিলাম কি অসুবিধা, 11 নম্বরে কুলদীপ যাদব হয়ে যাবে। তার মানে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রাহুল স্ল্যাশ ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, জাডেজা স্ল্যাশ অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, সিরাজ স্ল্যাশ আর্শদীপ সিং, কুলদীপ যাদব, এটাই। হ্যাঁ, তো কৃষ্ণ মহন্ত, তোমারও তাই মনে হয়? আমার অলমোস্ট সেম মনে হয়, বাট আমি হালকা কিছু চেঞ্জ করতে চাই। যেমন রোহিত শর্মার সাথে আমি রাখবো ঋতুরাজ গায়কোয়াড়কে, নট শুভমন গিল। তো ফার্স্ট ডাউনে রোহিত থাকবে অবভিয়াসলি বিরাট কোহলি। শুভমন গিল এজ এ ব্যাকআপ প্লেয়ার থাকবে, ব্যাকআপ ওপেনার থাকবে, বাট ফার্স্ট প্রেফার আমার রাখবো ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ গায়কোয়াড় যা পারফরমেন্স করেছে, খুব আন্ডার এস্টিমেট করা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়কে। ঋতুরাজ গায়কোয়াড় মানে খুব ভালো লেভেলের প্লেয়ার, আর ঋতুরাজ গায়কোয়াড় কতটা পারফর্ম করতে পারে সে দেখিয়ে দিবে যখন চান্স পাবে। তবে রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি। হ্যাঁ, ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গা হলো না, আগে এতগুলো ভালো খেলে এসলো, তারপরে জায়গা হলো না, তো এটা একটা অধরা প্রশ্ন থেকেই যায়। তো সবকিছু তো আমার ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় শুভমন গিল চান্স পেতে পারে, কোনো ডাউট নেই, শুভমন গিলই খেলবে। আমার যা মনে হয় শুভমন গিলই খেলবে, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় মনে হয় না চান্স পাবে। কিন্তু আমার যা মনে হয়, মানে আমার পার্সোনালি আমার যা মনে হয়, ঋতুরাজ গায়কোয়াড়কে চান্স দেওয়া উচিত। তো রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার কেকেআর এর ক্যাপ্টেন, রাহুল, তারপরে রাহুল থাকবে 5 নম্বরে। দেন 6-এ আমি রাখবো হার্দিক পান্ডিয়া।
জাদেজা, দেন আমি রাখতে চাই কুলদীপ যাদব, দেন কটা হলো 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার হলো কুলদীপ হ্যাঁ, যাদব। 8 হ্যাঁ, নম্বর। 9 নম্বরে থাকবে, হ্যাঁ 9 নম্বরে থাকবে জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, মোহাম্মদ সিরাজ। খুবই ভালো স্কোয়াড। দেখা যাক আমাদের এই প্রেডিকশন করা স্কোয়াড কতটা ঠিক হয়। এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আমি আরেকটা কথা বলতে চাই, গিলকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে না। গিল একটা ব্যাকআপ ওপেনার আছে ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে। ঋতুরাজ গায়কোয়াড়কে পার্সোনালি আমি প্রেফার করি, তাই ঋতুরাজ গায়কোয়াড়কে রেখেছি। আমি একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা পরে বুঝতে পারবে এই যে এই চশমা পরা যে মানুষটা মিস্টার কৃষ্ণা মহন্ত, ইনি যে ঋতুরাজ গায়কোয়াড়কে এত পছন্দ করে কেন, কারণ সেটা তোমরা পরের পডকাস্টে অবশ্যই বুঝতে পারবে, যখন স্পেশালি আমরা আইপিএল নিয়ে পডকাস্টটা শুরু করব, তখন তোমরা বুঝতে পারবে কেন ইনি ঋতুরাজ গায়কোয়াড়কে এত বেশি ভালোবাসেন। যাই হোক, তো আজকে এতটুকুই। তো যাদের যাদের এই স্কোয়াডটা মনে হচ্ছে যে প্রচুর চেঞ্জেস হতে পারে বা হবে, তারা অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে সেটা লিখে জানাতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো এতটুকুই। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন চ্যানেলটা। ঠিক আছে, চলো। গুড বাই গাইস। ওকে, বাই।